আমরা কথা বলছি শ্রী কৌশল কুমার খানার সাথে, প্রদীপ বাবুর অন্যতম সেরা ছাত্রদের মধ্যে উনি। কৌশল বাবুর কাছ থেকে আমরা একটু সংক্ষেপে জেনে নেব তার ব্যায়ামের এক্সপেরিয়েন্সেস এবং এতদিন ধরে তিনি ব্যায়াম করছেন সে সম্পর্কে তার নিজস্ব অভিজ্ঞতা। নমস্কার, আমি কৌশল কুমার খানা, হাওড়া ব্যাতর ইউনিভার্সিটি। আমার গুরুকে আমি প্রণাম করে আমি শুরু করছি। 18 বছর বয়সটা এমন যে 18 বছর বয়সে মানুষ আস্তে আস্তে অভিজ্ঞ হয় যে কোনো দিক দিয়ে। আমি 17.5 বছর বয়সে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমি জিমে এসেছিলাম 2008-এর 5ই মে, মনে থাকবে সোমবার। এই বছরে সেটা 14 বছর পূর্তি হচ্ছে। তখন এটা 17.5 বছরের ছেলে, বর্তমানে 21 বছরের যুবক। 18 বছর 2 মাসে আমার বাস থেকে পড়ে গিয়ে আমার ব্রেন একটা ড্যামেজ হয়। আমি তখন সদ্য হাতে করি স্যারের কাছে। আমাকে ডাক্তার বলেছিল যে 4-5 বছর তুই একদম এসব করবি না, ব্যায়াম করবি না, পড়াশোনাটা পারলে বন্ধ দে, হেড প্রেশার, ব্রেন। আমি প্রায় কোমায় চলে গিয়েছিলাম। এরকম পরিস্থিতি, আমার এতটা ডেঞ্জারাস অবস্থা হয়েছিল। কিন্তু আমার গুরু, আমার স্যার, যাকে আমি বলি যে আমার জীবনে ফিরে আসাটা এনার জন্য, এবং আমার বাবা মা মানে, ইনি আমাকে সেই সাহস দিয়ে, মদত দিয়ে আমাকে আস্তে আস্তে ব্যায়াম করিয়ে 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 আমাকে সুস্থ করেছে। যে না, তুই কর, তুই পারবি। মানে ডাক্তার ভগবান, কিন্তু আমার কাছে ভগবান হচ্ছে আমার স্যার। যে ওই 18 বছর বয়সে যে একটা ছেলে যার ব্রেন ড্যামেজ, মানে এতটাই ড্যামেজ যে মানে সে 3 মাস কিছু করতে পারেনি, পরীক্ষায় ফেল, ফার্স্ট সেমেস্টারে ফেল, সেই ছেলেকে আস্তে আস্তে উনি সুযোগ্য করে তুলেছিলেন। এবং তারপরে 2011 সালে, মানে 3 বছরের মধ্যে আমি ডিস্ট্রিক্ট খেলি, সেখানে প্রথম প্লেস পাই। প্রথম কম্পিটিশন, প্রথমেই প্লেস পাই, 5th প্লেস পাই আউট অফ 6। এরপরে আমি আস্তে আস্তে আরো অন্যান্য ছোটখাটো কম্পিটিশন করতে থাকি, সাব সিটি বেঙ্গল, আরো অনেক আলাদা আলাদা কম্পিটিশন। তারপরে প্রথম বড় সাফল্য আসে, যেটা হয়তো ব্যাতর ব্যায়াম সমিতির প্রথম ছাত্র আমি, যে মিস্টার বেঙ্গল কম্পিটিশনে ওন গ্রুপে, এইখান থেকে বডি তৈরি করে আমি প্রথম হই। আমার 85 কেজি গ্রুপ ছিল। তারপরে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নশিপে 5th প্লেস হই, যার ফলে তারপরের দিনই ওজনটা কত? 85। এখন না, এখন 100 কেজি মতো ওয়েট। এবং কেননা আমার আরও একটি দুর্ঘটনার কারণে আমি প্রায় মরতেই বসছিলাম, কিন্তু সেখান থেকেও আমার স্যার আমাকে ফিরিয়ে আনে। এখন হয়তো সেই আগের মতো আমি ব্যায়াম করতে পারি না, কিন্তু তবুও আমাকে দেখলে অ্যাটলিস্ট লোকে বলে যে হ্যাঁ, একদা তুই করতিস। কিন্তু আমাকে দেখে সবচেয়ে মজার কথা, আমাকে কেউ বিশ্বাস করতো না যে ন্যাচারাল ডাল ভাত রুটি খেয়ে যে চেহারা করা যায়। আমাকে তখনকার যখন আমার 21-22 বছর বয়স হতো না। তো সেই 2012 সালে বাগনান বাঘাযতীন ব্যায়ামাগারে সেই মিস্টার বেঙ্গল কম্পিটিশন, অনেক ভালো ভালো চেহারা ছিল, কিন্তু আমার কাছে সবাই জিজ্ঞেস করছে কোচকে, আমার ট্রেনারকে, বড় বড়, এবং আই থিঙ্ক নীরজ সরকারের কে ছিলেন, তো তার সেখানে তারা জাজেরা পর্যন্ত এসে আমার কাছে এসে জিজ্ঞেস করছিলেন তুমি কার ছাত্র, তোমার চেহারাটা তো খুব সুন্দর, এত বড় ভলিউম আমরা বহুদিন দেখিনি। এবং আমি যখন বলেছিলাম স্যারের নাম, এবং এটাই ওনারা অবিশ্বাস্য, মানে আমার কাছে শুনে, আমার ব্যায়ামের চার্ট শুনে, যে বাবা এতগুলো ছেলে, 9টা গ্রুপের চ্যাম্পিয়নের মধ্যে একমাত্র একটা গ্রুপের চ্যাম্পিয়ন যে উইদাউট স্টেরয়েড, উইদাউট সাপ্লিমেন্টে দাঁড়িয়েছিল। এবং আমার ল্যাগসের ভলিউম এবং আমার শোল্ডার ভলিউম এখন হয়তো আর নাই, কিন্তু আমি এখনো ধরে রেখেছি। কেন আমার বয়সী সেই যুগের ছেলেরা যারা রয়েছে, তাদেরকে দেখলে আজকে আমার অনেক খারাপ লাগে যে তারা এখন খুব, এবং তাদের মধ্যে আমি শুনেছি 1-2 এক্সপায়ারও করেছে, অতিরিক্ত ড্রাগ অ্যাডিক্টেড হয়ে। কিন্তু আমি এখনো পর্যন্ত সুস্থ সবল, এবং আমার 2 মেজর অপারেশনের পর। তাই আমি মনে করি যে আমাদের স্যার যা শিখিয়েছেন, আমরা খুব ভাগ্যবান এই জিমে আমাদের প্রদীপ দেবনাথ স্যারের মতো আমরা স্যার পেয়েছি। যে আধুনিক জীবনে আমি যেখানে জিমে যাই, সেখানেই আমি দেখছি আমার কোনো বন্ধু বান্ধব গিয়ে দেখি তারা 6 মাসে বিরাট বড় বড় বডি করেছে, কিন্তু ঠিক তার 6 মাস পরে সেই ছেলেগুলো বলছে ভাই আমার কিডনি প্রবলেম, আমার এই প্রবলেম, সেই প্রবলেম, আমার পুরুষ মানুষ, আমার হরমোনের প্রবলেম, আমার বিবাহিত জীবন, আমার বউ আমায় ছেড়ে চলে গেছে, অনেক রকম প্রবলেম আমি এইগুলো দেখেছি। কিন্তু আমি সেদিন বলেছিলাম যে আমি সত্যি খুব ভাগ্যবান যে আমার স্যারের কাছে আমি পড়েছি। হয়তো ওই সব স্যারেদের কাছে পড়িনি যারা 6 মাসে ওরকম বডি করে দেবে, তারপরে কেউ কেউ মরে যাবে, তাদের দোকানে তাদের পকেট মারা, তারা সাইকেল থেকে তারা বড় বড় 4 চাকা কিনে ফেলছে ব্যবসা করে। তো সেই
পরিস্থিতিতেও আমাদের স্যার যে এখনো ধরে রেখেছেন এবং এখনো পর্যন্ত অনেক আরও ছাত্র ভবিষ্যতে তারা উঠবে। কোভিড পরিস্থিতিতে হয়তো কম্পিটিশন হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে স্যার বহু ছেলে তৈরি করেছেন, তারা এখনো কন্টিনিউ করে যাচ্ছে। তাই আমি আপনাদের সবার কাছে এটাই বলি যে আমি যখন আমার 2019 সালে একটি খুব বড় অপারেশন হয়, অন ক্যামেরা সেটি বলা যাবে না, আমাকে ডাক্তারবাবু আসছেন যিনি স্পেশালিস্ট, আপনারা হাওড়া জেলার অন্যতম সেরা সার্জন সন্দীপ খান, ডক্টর সন্দীপ খান আমায় বাঁচিয়েছেন। তিনি আমাকে অপারেশনের আগে আমার টেস্ট করছিলেন যে একে ব্যায়াম করে তো একে আগে টেস্ট করি যে ড্রাগ অ্যাডিক্টেড কিনা, স্টেরয়েড ফেরয়েড নেয় কিনা। আমি বলেছিলাম যে না ডাক্তারবাবু আমার আসলে নেই, এবং অবিশ্বাস্য কথা মনে তো নেই, ওই যে যেমন গাইনো ডক্টররাও অজ্ঞান করে, আমি নাকি 10 সেকেন্ডে অজ্ঞান হয়ে গেছিলাম, এবং এটা অবিশ্বাস্য। তারা বলেছিলেন যে 10 গুণতে কিন্তু তুই অজ্ঞান, অপারেশন হয়েছে এবং তোর শরীরে তুই বেঁচে ফিরেছিস। প্রায় ক্যান্সারের মতো হয়েছিল আমার, সেখান থেকে আমি বেঁচে ফিরেছি উইদাউট ড্রাগস। हनुमते नमो नमः, श्री हनुमते नमो नमः, जय जय हनुमते नमो एकदम हनुमते नमो नमः, राम पिताये नमो नमः। ओम हनुमते नमो नमः, श्री हनुमते नमो नमः, जय जय हनुमते नमो नमः, राम पिताये नमो नमः। তো স্যার আরেকটা ব্যাপার, এখনকার দিনে ধরুন যারা ইয়ং জেনারেশন, আমাদের 20-22 বছর বয়স, যারা পুরো বা মোটা বডি করতে চাইছে, তাদের একটা ক্রেজ এসছে ইউটিউব দেখে শিখে নেব, ইন্টারনেট দেখে শিখে নেব। এটা কি আদেও শেখা যায়? কারণ একটা পড়াশোনা শিখতে গেলে তো কোচিং নিতে হয়, বডি বিল্ডিং করতে গেলে আপনাদের মতো যে আরও কাজ আছে বা আপনাদের মতো হাতে কলমে শেখা, একটা ডনকি ইউটিউব দেখে শেখা যায়? ব্যাপারটা হচ্ছে কি, একটা প্র্যাকটিক্যালি জিনিস আর একটা জিনিস চোখে তুমি দেখেছো, সেইটা কিভাবে করছে সেটা তুমি দেখতে পাচ্ছ না। হয়তো তুমি দেখছো উনি একটা ডাম্বেল নিয়ে একটা বাইসেপ করছে, সেই বাইসেপ করে যে মাসেলসটা দেখাচ্ছে সেইটা হয়তো তুমি দেখতে পাচ্ছ, কিন্তু ওর যে ওয়ার্ম আপটা, কিভাবে ওয়ার্ম আপটা করছে এবং কি থেকে ওই মাসেলসটা সৃষ্টি করলো, কতটা ডিপ করলো, কতটা লং করলো, কতটা ব্রড করেছে, সেই জিনিসটা তুমি জানছো। এবার তুমি কিন্তু ওই ওনার ওই আকৃতিটা দেখেই তুমি আমার হয়তো হবে, কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে যে একটা চেয়ার তৈরি করতে গেলে যে কোনো প্রাথমিকভাবে বলো আর যেই লেভেলেই বলো, তুমি যদি ভালো চেয়ার করতে যাও, মোটামুটি জেলা বেসিসে আমার হাতে তৈরি হয়েছে 3 ইয়ার্স কম্পালসারি একটা 3 বছর, এটা মোটামুটি চ্যালেঞ্জের মোকাবিলাতে আমি তৈরি করেছি। ছাত্রর সঙ্গে চ্যালেঞ্জ বলো আর আদার্স জিমেরই মানে যারা ছিল তাদের সঙ্গে চ্যালেঞ্জ বলো, এইভাবে আমি বহু ছেলেকে 3 বছরের ট্রেনিং করে আমি তাদেরকে হাওড়া শহরে বহু প্রেস জেলা বেসিসে করেছি। তারপরে তারা যখন বেঙ্গল লেভেলে, স্টেট লেভেলে আমি তাদের খেলিয়েছি, সেটা তখন তাদের 5 বছর 4 বছর। কিন্তু একটা কথায় যে আমার ছেলেরা যেসব কম্পিটিশান করেছে তারা কিন্তু ওই 5ম স্থান 6ম স্থান অধিকার থেকে ক্রমশ হাই দিকে উঠেছে, কিন্তু হাই থেকে নিচে রয়ে কেউ নামে। আর স্টেরয়েড জাতীয় জিনিসে আমি লক্ষ্য করেছি যেসব ছেলে চ্যাম্পিয়ন হয়, ওভারঅল চ্যাম্পিয়ন হয়, বড় বড় চেয়ার, তাদের কিন্তু নেক্সট বছরে আর দেখা যায় না।
1 বছর হয়েই শেষ, তার ওখানেই জার্নিটা শেষ হয়ে গেল। এবারে প্রথম তো সেই খরচাটা প্রচন্ড পরিমাণে, সেই খরচাটা জোগাতে পারে না। তারপরে এই 1 বছর মধ্যেই বিভিন্ন রোগ দেখা দেয় তাদের শরীরে। এই রোগের ডাক্তার ছাড়া দিতেও পারে না 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 অ্যাকচুয়ালি তাই, কিন্তু ওরা তো নিজেরাই মারে, নিজেরাই ছবি নেয়, নিজেরাই সবকিছু করছে। আর দেখতে পাচ্ছে আমরা সারা রাত তো আমরা আমাদের কনফারেন্স হয়, সেই কনফারেন্সের মধ্যে থাকি, যাতায়াত করে সব বুঝতেই পারি। যাই হোক, এটা আমি ডেট এগেনস্টে কোনো আমার ইয়ে নেই যে হ্যাঁ এটাকে আমি ভালোবাসি না বা তা নয়, কিন্তু কথা হচ্ছে একটা মানুষ, একটা ছেলে আমাকে বিশ্বাস করে সে এসেছে জিমেতে একটা ভালো চেহারা তৈরি করার জন্য বা কোনো একটা শরীরকে নিরোগ তৈরি করার জন্য। আমি যদি স্বাস্থ্য করে যদি নিরোগ হতে না পারলাম, তাহলে আমার সেই স্বাস্থ্যর কি ভ্যালু আছে বা সেই প্রাইজের কি আখ্যা আছে? সেই প্রতিযোগিতা করে আমি খেতাম অর্জন করে কি হবে? স্ট্রেংথ না বাড়লো, বেশি কাজ না, এবং আমি খুব কম দিনের মধ্যে আমার শরীর ফল্ট হয়ে গেল। সেই ফলটা হয়তো আমার বাবা মা চালাতে পারবে, আমার শরীর কি হবে? একজন মানুষ ধরুন একজন মিস্টার ইন্ডিয়া হচ্ছে, কত বিশাল চেহারা, সে তবে একটা কম্পিট করে মিস্টার ইন্ডিয়া আখ্যা পেল বা ওভারঅল চ্যাম্পিয়ন হল। আজকে তাকে যদি নেক্সট ইয়ারে তাকে দেখা যায় যে কিনে কম্পিটিশন করছে না, সে বিভিন্ন সিমটম ভাবে বলে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমি টাকা জোগাড় করতে পারছি না। আমার হ্যাঁ, আসল কারণটা হচ্ছে শরীরে বিভিন্ন এফেক্ট দেখা যায়, সেই এফেক্টের সঙ্গে তখন তারা আর ব্যায়াম করতে পারে। আর আমি একটা কথাই বলবো, যেসব ছেলে ব্যায়াম জগতে যদি তুমি আসো, শরীরকে যদি নিরোগ করতে হয়, শরীরকে সুস্থ রাখতে হয়, তাহলে সঠিক উপায় হচ্ছে ন্যাচারাল ফুড খেয়ে ন্যাচারাল ভাবে সাধারণ জীবনযাপন করে বিভিন্নভাবে তুমি সমস্ত কিছু সমাজ এবং আমাদের পৃথিবীর বুকে যা যা আছে সমস্ত উপলব্ধি করে যদি জীবনযাপন করতে হয়, তাহলে সাধারণ ফুড খেয়ে তুমি সেইটুকু উপকার পেয়ে থাকবে এবং লংজিভিটি তোমার বেড়ে যাবে। এটা একদম প্রত্যক্ষ দর্শী আমি দিচ্ছি এবং আমি যতজনকে সাধারণভাবে খাওয়ানো বলে রাখি সেটা হয়ে যায়। এবং ব্যায়াম করতে গেলে ব্যায়াম বা এই ধরনের কালচার মানে মানুষের মন, মানুষ হিসেবে কতটা ভালো হতে হবে। একটা মানে ধরুন একটা ছেলে ব্যায়াম করছে, আমরা ব্যায়াম করছি, এটা তো মানুষ হিসেবেও ভালো হতে হবে নিশ্চয়ই। মনটাকে তো জিনিসগুলোকে ডাম্বেল বাড়বেল এগুলো ভালোবাসতে হবে। আজকে আমি দেখেছি আমার জিমে অনেক ছাত্র আছে যারা হয়তো একটু পয়সাওয়ালা, কিছু মনে করবেন না সেটা, তারা এসে ইনস্ট্রুমেন্টকে পা দিয়ে সরিয়ে দেয়, ইনস্ট্রুমেন্টকে পায়ে ডিঙিয়ে চলে যায়, হ্যাঁ ইনস্ট্রুমেন্টের উপর মারিয়ে চলে যায়। কিন্তু আমাদের জীবনে তা ছিল, আমাদের জীবনে ছিল ইনস্ট্রুমেন্ট হচ্ছে ভগবান। যে কোনো ইনস্ট্রুমেন্টে যদি পাপ হতে সঙ্গে সঙ্গে যদি আমি তাকে নমস্কার করতে পারি, আমার গুরুদেব মানে যারা শিক্ষা আমাদের দিয়েছে, তিনি দেখলে পরে উল্টে আমাদের বিভিন্নভাবে বকাঝকা এবং মারও পর্যন্ত আমাদের খেতে হয়েছে অনেক সময়। এবং তারা উইদাউট কোনো রকম বলা বলি নাই, তাকে সেই গুরু এইটাই শিক্ষা দিয়েছে যে তোমাকে মানলাম কি জন্য, তুমি সেটা ভেরিফাই করো, আগে শাসন করে ফেলো, মেরে দিলাম, পরে সেটা তোমার কি ভুলটা করে। এবং সেই ইনস্ট্রুমেন্ট দেখুন, একটা ইনস্ট্রুমেন্ট নিয়েই তো আমাদের শরীরটা গড়ে উঠছে। আমি যদি কোনো জিনিসকে ভালোবাসি না, তাহলে আমার জিনিসটা পরিষ্কার হবে না। আজকে যদি আমি একটা নতুন জামা পরছি, সেই জামাটা প্রথম আমার চয়েস হতে হবে, যেটা আমি চয়েস করবো এই আমার কালারটা খুব সুন্দর, এবার আমি তার সঙ্গে দেহটাকে দেখবো যে এই জামাটা আমার পরলে পরে মানাবে কিনা। আজকালকার কিন্তু সেই জিনিসটাই ব্যায়াম জগৎ থেকে উঠে গেছে, যে ব্যায়ামের মধ্যে ভালোবাসা জিনিসটা, ভক্তি শ্রদ্ধা জিনিসটা নষ্ট হয়ে গেছে। যার জন্যে এত বেশি ছেলে, আমি কোনোদিন জীবনে এত বয়স আমার আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 61-62 এজ হয়ে গেল, কোনোদিন আমি দেখিনি যে আগেকার যুগে বা আমার বয়সের মধ্যে যারা ব্যায়াম করেছে তারা হঠাৎ বিভিন্ন অসুখে মারা গেছে। এখনকার ছেলে যারা স্টেরয়েড নিয়েছে এবং মিক্সাইজ হাত করেছে, আবার দুদিনের মধ্যে সে শেষ হয়ে গেল, দেখা গেছে মারা গেছে। বহু সেরকম হাওড়ায় বহু ঘটনা ঘটেছে। আচ্ছা, এটা আমরা প্রত্যক্ষ জানি। মানে এটা মানে একটা হিউজ, এবং ব্যায়ামের মধ্যে ভালোবেসে কোনো স্পোর্টসকে ভালোবেসে করা, গুরুর প্রতি যে বলেন যে আপনারা পুরো একদম আপনি যে বলেন না, মানে ঘোড়া যেমন চোখে লাগিয়ে রাখে সেইভাবে যাবে, কোনো দিকে তাকাবি না, এই জিনিসটাই তো কোচের মধ্যে নেই, যেমন বাবা মার প্রতিও নেই। কেমন হচ্ছে কি এখন তো সবাই কি চায় যে আমার প্রতিভাটাকে আমি এগিয়ে নিয়ে যাবো, কিন্তু প্রতিভাটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে নিজেকে প্রথম সৎ হতে হবে। আমার যদি নেশা থাকে যে আমি 2 বছর ব্যায়াম করে একটা ট্রেনার হয়ে গেলাম এবং আমি এটা আমার বাবার পয়সা আছে বলে আমি জিম খুলে বললাম,
সেখানে 5টা স্টেরয়েড জাতীয় জিনিস নিয়ে নিলাম, বিক্রি করতে আরম্ভ করলাম। এখানের বাজারে তো বহু রকমের জিনিস এসেছে, যে জিনিসটা কোনো ভেরিফাই হয় না, কোনো ড্রাগস কেমিস্টকে চেক আপ করা হয় না, কিচ্ছু করা হয় না, উইদাউট মানে এতে বিক্রি হয়ে যাচ্ছে। এবং উইদাউট মানে কোনো রকম মানুষ কীভাবে বিচার করবে যে এটা সঠিক উপায়ে আমার চেহারা হবে কি না, বা কতদিন আমি সেটার সঙ্গে চালাতে পারবো, সেসব বিচার বিবেকতা সব শেষ হয়ে গেছে। মানুষ এখন চাক্ষুষ যেটা মানে অর্থাৎ চোখে দেখে যেটা দেখছে সেটাতেই তারা ছুটছে তার পেছনে। এবং অনেক কোচ দেখেছি স্যার, অনেক কোচ দেখে ইন্টেনশনালি এগুলো দিচ্ছে। একটা ছেলে ধরুন বিশ্বাস নিয়ে এলো আমি একটুখানি চেহারা করবো, ব্যায়াম করবো, শরীরটাকে সুস্থ রাখবো, অনেক কোচ কিন্তু ইন্টেনশনালি জেনে শুনে তাকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। এটা কি স্যার উচিত না? কখনোই উচিত না। একটা মানুষ, একটা ছেলে, সে আমার থেকে জুনিয়র, সেই ছেলেটা আমার ছেলের বয়সী বা ভাইয়ের বয়সী হতে পারে, এবং এই যে লোকগুলো আমার জ্যাঠা কাকার বয়সী, সবাই কিন্তু একটা টার্গেট তাদের আছে যে আমি সুস্থভাবে শরীর করব এবং সুস্থ মাস্টারের কাছে যাব, যে মাস্টার মধ্যে কিছু শেখালে আমি কিছু পাই। এইটা নিয়ে কিন্তু প্রথমে সেট হোক, কিন্তু আকৃষ্ট হয়ে যায় আমাদের এইসব লাল নীল পর্দাতে যেসব দেখা যায় সেই সব জিনিসগুলোর প্রতি আকর্ষণ। তখন তারা ভাবে যে বোধহয় ওই জিনিসটা খেলে বা ওইটা করলে পরে হয়তো আমি খুব কুইক মানে ডেভেলপ করবো এবং আমিও পর্দার মধ্যে নিজের শরীরটাকে তুলে ধরতে পারবো, নিজেকে আরো বেশি হাইলাইট করতে পারবো। এই হচ্ছে মানুষের মধ্যে এখন এসে গেছে। হ্যাঁ, এটা গার্জেনদের মধ্যেও এসে গেছে। আমার ছেলের হয়তো শুধু সে লেখাপড়া করতে চায়, একজন মাস্টারমশাই হতে চায়, কিন্তু তাকে জোর করে জিমে ঠেলে দেওয়া হচ্ছে, তাকে জোর করে গান বাজনা করানো হচ্ছে, তাকে জোর করে ড্যান্সে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা ঠিক না। একটা জিনিস তুমি শেখো, তার ব্যক্তিগত কি নিতে চাইছে, সে আইদার ক্রিকেট, আইদার ফুটবল, আইদার একজন ব্যায়ামবিদ, জিমনাসিয়াম, এনি অফ মানে স্পোর্ট তারা নেই, সেটাতে প্রাধান্য আছে তার। কিন্তু আমি একটা ছেলের মধ্যে জোর সাপেক্ষ দিয়ে আজকে 5টা জিনিসে তাকে তুলে ধরবো, সেই 5টা জিনিসে নিয়ে নাড়াচাড়া করছি, কেন বাবা মায়ের বাধ্য করা না। এখন তো আর আমার বাড়িতে 4টে ফ্যামিলির মধ্যে 4টে সন্তান বা 5টা সন্তান আছে, 4 জনের 4টে বংশ, একটা করে ফ্যামিলি। এবার বাবা মায়ের এত পেশা, তারা সেইগুলোই করতে হবে। কিন্তু এটা হচ্ছে গার্জেনদের খুব খারাপ জিনিস, গার্জেনরা এটা বোঝেন। আমরা একটু আগে শুনলাম প্রদীপবাবু বললেন ভক্তি এবং শ্রদ্ধার কথা, একটা অসাধারণ কথা বললেন যে ডাম্বেলটাকে ডিঙিয়ে যাওয়া, ডাম্বেলটাকে পা দিয়ে সরিয়ে দেওয়া, যেটা আমি আমার জীবনে দেখেছি। ডাম্বেলটাকে সরিয়ে দেওয়া হলো, মানে যেটাকে নিয়ে ব্যায়াম করছি সেই ইনস্ট্রুমেন্টের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, ভক্তি নেই। তাহলে এমন একটা জেনারেশন এসে গেছে যেখানে শ্রদ্ধা ভক্তিটা কোনো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আমি এসছি, আমি করছি, আমি একটু হাতটা খোলাচ্ছি, আমি বাইকে নিয়ে ঘুরছি, দ্যাটস অল। কিন্তু পশ্চিমবঙ্গ বা বাঙালি সংস্কৃতি কিন্তু এরকম ছিল না। একটা সময় ছিল যখন বাংলার বাঙালিদের প্রত্যেকটি অঞ্চলে একটি গ্রন্থাগার বা একটি ব্যায়ামাগার থাকত। সেইটাকে সূত্র করে আমি একটা কথাই জিজ্ঞাসা করব প্রদীপবাবুকে, আপনারা যখন 60-70 দশকে একটা কালচার পেয়েছিলেন, যখন রমরম করে ওকে শিখত, বহু জায়গায় ব্যায়ামাগার ছেলে আখড়া ছিল, মানে মানে ধরুন অমুক অনুশীলন সমিতি, অমুক আখড়া, কালীবাড়ি আখড়া, কিন্তু কবে থেকে এগুলো বন্ধ হতে শুরু করলো? ব্যাপারটা হচ্ছে যবে আমরা জিম এলো, আমাদের জিম আসার পর থেকে এগুলো সাধারণত অনেক কমে গেছে। কারণ কেন, একটা জিমে আমরা যে ব্যায়ামটা করবো, ধরুন চেস্টের ব্যায়াম করছি, আমরা ডাইরেক্ট গিয়ে শুধু বেঞ্চে শুয়ে পড়ছি, অর্থাৎ বেঞ্চে শুয়ে পড়ছি, ওয়েটটা আমার পেছন থেকে ক্যারি অন করা আছে কোনো রূপের মাধ্যমে বা কোনো বুট বা কোনো চ্যানেলের মাধ্যমে, আমরা শুয়ে সেটা পেশ করে উঠে পড়ি, ওয়েট আমাকে লাগাতে হবে কিছু। কিন্তু ডাইরেক্ট ওয়েট আমাদের যখনই ব্যায়াম করতে হবে তখন ওকে নিজেকে ওয়েটটাকে নিয়ে এসে ওয়েটটা রডের মধ্যে লাগিয়ে বেঞ্চে শুয়ে, এবং পেছনে একজন থাকবে হেল্পার, সে একটু হাত খেলে দিয়ে সে ব্যায়ামটা সাপোর্ট যাকে বলা হয় ওয়েট নিজে। তার আগে আপনি যেটা বললেন যে দম মারা, টিপস দেওয়া, মানে বৈঠকি মারা, যেটা হিন্দু প্রসাব বলি আমরা, এগুলো ছিল আমাদের ইটারনাল পলিসি বা স্ট্র্যাটেজি মতো আর কি। এটা ছাড়া ব্যায়াম হয় না। কিন্তু এখন এসে সব করে জামাটা খুলে সে শুয়ে পড়ে, বিশাল বড় ব্যায়াম হয়ে গেল, এবং তার সঙ্গে রয়েছে স্টেরয়েড। এবার এই স্টেরয়েড নিয়ে একটা প্রজন্ম কত দূর যেতে পারে?
এটা সেটা কি পারে আদৌ? না। হতে কি পারে? না। ক্যান দেয়ার বি সাকসেস? কখনো না। তার কারণ হচ্ছে আমার জীবনে দেখা, আজকে আমি খুব বড় একটা কথা ধরনের বলছি, সেটা হচ্ছে মিস্টার ইউনিভার্স লেভেলে আমাদের 17 বছর টোটাল ইউনিভার্স লেভেলে আমরা ক্যারি অন করেছি, প্রাইজ হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, সে হচ্ছে আর্নল্ড ফরার, মিস্টার আমেরিকান। ইনি প্রথম যখন জীবনে এই ব্যায়ামে ঢোকে তখন আস্তে আস্তে একজন ভালো ব্যায়ামীর হয় এবং মিস্টার ইউনিভার্স এই মিস্টার আমেরিকা টাইটেল পায়। তারপরে আমেরিকা থেকে আস্তে আস্তে ইউনিভার্স লেভেলে গিয়ে ইউনিভার্স হয়। কিন্তু ইনি একটা কথা, তখন কিন্তু আজকে স্টেরয়েড ছিল না। যখন উনি ফিল্ম লাইনে জগতে এসেছে, সেই ফিল্ম লাইন জগতে ঢুকতে গিয়ে ওনার মনের মধ্যে জেগেছে যে আমি যে বইটা করছি সেই বইটা আরও জায়েন্টসের ফিগার দরকার, আরও মাস্কুলিনিটি দরকার, এবং মাস্কুলিনিটির সঙ্গে সেটা খুব স্টিফনেস হবে, হার্ড মাসেলস হবে, কোর মাসেলস হবে, যাকে সেইগুলো দরকার। সেই কারণে উনি এই স্টেরয়েড জাতীয় জিনিস তখন ইউজ করছেন। ও তখন সেটা পপুলার হতে শুরু করলো। হ্যাঁ, আস্তে আস্তে, কারণ খুব বড় জায়গা দিয়ে এটা পাস হয়েছে। তারপরে ওনার লেভেলে আরও ভালো ভালো ছিলেন ওনার। যেমন স্যারের কথা শুরু করে উদাহরণস্বরূপ বলছি, আর্নল্ডের টাফেস্ট কম্পিটিটর ছিল ফ্র্যাঙ্ক জেন, বিখ্যাত। ফ্র্যাঙ্ক জেন ন্যাচারাল বডি বিল্ডার, এবং আর্নল্ড কিন্তু যদি কাউকে কখনো ভয় পেয়েছে সে ফ্র্যাঙ্ক জেনকে পেয়েছে। ফ্র্যাঙ্ক জেন কখনো স্টেরয়েডস নেয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই আর্নল্ড ফ্র্যাঙ্ক জেনের যুগটা পেরিয়ে আমরা এসে গেছি স্টেরয়েডস এর যুগে, যেখানে আমরা কম পরিশ্রম করে বেশি পাওয়ার চেষ্টা করছি এবং কিছুদিন পরে আমার শরীরটা ধসে যাচ্ছে। এবার আমি আর বেশি সময় নেব না, আমি স্যারকে একটা শেষ প্রশ্ন করব। নতুন করে ধরুন যদি আখড়া সংস্কৃতি বাঙালিদের মধ্যে চালু করতে হয়, ধরুন বলতে পারে বাঙালিকে বলি আবার তুমি আখড়ায় ফিরে এসো, শক্তি চর্চাটা করো, আমরা কিভাবে করতে পারি? আবার সেই আমরা গোড়ার কথায় বলছি যে ডোন্ট লিভ সিলিং মাঠ, এগুলো কম্পালসারি। এগুলো আপনাকে প্রথম জীবনে 3 মাস থেকে 6 মাস আপনাকে প্র্যাকটিস করতেই হবে। তারপর আস্তে আস্তে যিনি শিক্ষক আছেন উনি কীভাবে ইনস্ট্রুমেন্ট ওনাকে ইউজ করাবেন সেইভাবে করলে সেটা আমরা শরীরটা দাঁড়াবো। তার মানে স্যারও কিন্তু বলছে সে একই কথা, গেট ব্যাক টু দ্য বেসিক্স, গোড়ায় ফিরে চলো। আমরা মূল থেকে এত দূরে সরে এসেছি, তার জন্য আমাদের সভ্যতা, সংস্কৃতি, ব্যক্তিগত জীবনে কিন্তু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। মূল কথা একটাই, শক্তি চর্চা করতে গেলে গেট ব্যাক টু দ্য বেসিক্স। ইদম শস্ত্রম সপাদেবী সারাদেবী, জ্ঞানের শক্তির চর্চা, শক্তির জ্ঞানের চর্চা। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একটা জ্ঞান চর্চাই চলছে। কিন্তু এই যে শক্তির যে জ্ঞান, বজরঙ্গবলীর ছবির নিচে তার এক উপাসক হচ্ছেন প্রদীপ বাবু এবং আমরা তার ছাত্র। এই বলে আজকে আমরা এই এপিসোডটি শেষ করছি।